লাস্ট লেকচারে আমরা পাম্প অ্যান্ড পাম্পিং মেশিনারি এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। এখানে পাম্পটা কি আমরা পড়েছি যে পাম্প একটা মেকানিক্যাল ডিভাইস, সে কিনা তার এনার্জিটা কনভার্ট করে লিকুইডের মধ্যে প্রেশার এনার্জিতে। এই লিকুইডের মধ্যে প্রেশার এনার্জি ইনডিউসড হওয়ার কারণে প্রেশার হেড ডিফারেন্স হয় এবং পাম্পের মাধ্যমে ওয়াটারটা লোয়ার এলিভেশন থেকে হায়ার এলিভেশনে যায়। তো পাম্প কি পারপাসে ব্যবহার হয় ওয়াটার সাপ্লাই সিস্টেমে আমরা সেটা পড়েছিলাম। তারপর পাম্পের ক্লাসিফিকেশন শুরু করেছিলাম। এর মধ্যে বেসড অন দ্য ক্লাস অফ সার্ভিস পড়ছিলাম। একটা ছিল ডিপ ওয়েল পাম্প, লো লিফট পাম্প, হাই লিফট পাম্প। আজকে আমরা বুস্টার পাম্প সম্পর্কে জানব। বুস্টার পাম্পটা কি? বুস্টার পাম্পটা হইল আমাদের ওয়াটার সাপ্লাই সিস্টেমের মধ্যে এক ধরনের পাম্প ইন্ট্রোডিউস করে দেওয়া হয়, যে পাম্পটা বা ওয়াটার সাপ্লাই সিস্টেম পাইপলাইনের সঙ্গে একটা পাম্প অ্যাটাচ করে দেওয়া হয়, যে পাম্পের কাজটা কি হয়ে যাবে, ওই পাইপলাইনে লিকুইডের মধ্যে প্রেশার ইনক্রিজ করে দেওয়া। ওই পাইপলাইনে লিকুইডে প্রেশার ইনক্রিজ করে দেওয়া। কেন প্রেশার ইনক্রিজ করে দিতে হয়? দেখো, আমাদের যে ওয়াটার ডিস্ট্রিবিউশন ট্যাঙ্ক আছে বা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক বা এলিভেটেড রিজার্ভার আছে, এই রিজার্ভারে একটা পাম্পের মাধ্যমে আমরা পানি উঠাই। এরপর আউটলেট দিয়ে আন্ডার গ্রাভিটি ফ্লো আমার পাইপলাইনের মধ্যে দিয়ে কি কনজিউমারের কাছে ওয়াটারটা পৌঁছায় যায়। এখন এই পাইপলাইনটা হয় অনেক দীর্ঘ, এখানে অনেক বেন্ড থাকতে পারে, ইভেন পাইপলাইনটা কি করতে পারে, ভার্টিক্যালি উপর দিকে উঠতে পারে। এই ছবিটাতে দেখো, পাইপটা হরিজন্টালি যেতে যেতে ভার্টিক্যালি উপর দিকে উঠতেছে, তারপরে কনজিউমারের কাছে পৌঁছাচ্ছে। এখন ওয়াটারটা যখন আন্ডার গ্রাভিটি ফোর্সে পাইপলাইনের মধ্যে দিয়ে পাস করবে, তখন কিন্তু ধীরে ধীরে তার কি প্রেশার হেড লস করবে, বিভিন্ন ধরনের লস ঘটে। লসের কারণে প্রেশার হেড কমে যাবে। প্রেশার হেড কমে গেলে আমার কনজিউমার অ্যাডিকুয়েট প্রেশারে কি পাবে না, পানিটা পাবে না। দ্যাটস ওয়াই ইন্টারমিডিয়েট লোকেশনে যেখানে কিনা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে প্রেশার হেড ড্রপ করতেছে বা প্রেশার ড্রপ করতেছে, সেই রকম জায়গায় এই বুস্টার পাম্পটাকে অ্যাড করা হয়। এই বুস্টার পাম্পের কাজটাই হলো শুধুমাত্র লো প্রেশারের পানিটাকে প্রেশারাইজড করা। লো প্রেশারের পানিটাকে কি করা, প্রেশারাইজড করে আমাদের কি কনজিউমারের অ্যাডকুয়েট প্রেশারে পানিটাকে সামনে দিকে প্রপাগেট করা। তো একটা ওয়াটার সাপ্লাই স্কিমে, ডিস্ট্রিবিউশন স্কিমে, ইভেন এমন হইতে পারে ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে তোমার ইয়াতে ডিস্ট্রিবিউশন রিজার্ভারে পানি পৌঁছাতেও প্রেশার ড্রপ হইতে পারে। সেই ক্ষেত্রেও তোমাদের কি দিতে হয়, প্রেশার ইনক্রিজ করায় দিতে হয়। এগুলোকে বলা হয় বুস্টার পাম্প। তো ক্লাসিফিকেশন অফ পাম্প বেসড অন দ্য সার্ভিসের মতো আরেকটা পাম্প আছে স্ট্যান্ড বাই পাম্প। স্ট্যান্ড বাই পাম্পটা হয়ে গেল তোমার একটা পাম্প থাকবে, যে পাম্পটা ইনিশিয়ালি তোমার ওয়াটার সাপ্লাই লাইনে অ্যাক্টিভ আছে। সামহাও যদি কোনো ফেইলিয়ার ঘটে, সেটা ধরো ইলেকট্রিক্যালি ড্রিভেন যদি কোনো একটা পাম্প হয়, যদি ইলেকট্রিসিটি চলে যায়, সেই সময়টাতে ওয়াটার সাপ্লাইটা যাতে হ্যাম্পার্ড না হয়, এজন্য স্ট্যান্ড বাই মানে অতিরিক্ত একটা পাম্প রাখা হয়, যেটা কিনা এমার্জেন্সিতে ব্যবহার করা যেতে পারে। আমরা এই ছবিটাতে যদি একটু খেয়াল করি, দেখা যাচ্ছে এখানে একটা মেইন পাম্প আছে। এই মেইন পাম্পের কাজটা কি, এইরকম একটা হাইট থেকে ওয়াটারটাকে সাপ্লাই পৌঁছায় দেওয়া, এরকম হাইটে, মানে কি প্রেশারাইজ করে ওয়াটারটাকে সাপ্লাই দিয়ে দেওয়া। কিন্তু ইন এনি হাউ যদি আমার এই পাম্পটা নষ্ট হয়ে যায়, অকেজো হয়ে যায় বা পাওয়ার ফেলিয়ার হয়, তখন কি করতে হবে, এই সাপ্লাইটা আমাকে ওকে তো রাখতে হবে, তাই না? তখন আমরা কি করি, একটা স্ট্যান্ড বাই পাম্প ব্যবহার করি। তো স্ট্যান্ড বাই পাম্পটা কি করবে, ডিটেক্ট করবে কখন এই পাইপলাইনের মধ্যে দিয়ে পানির সাপ্লাই বাধাগ্রস্ত হচ্ছে। যখন পাম্প বা মোটর নষ্ট হবে তখনই বাধাগ্রস্ত হচ্ছে, তখন একটা ইন্ডিকেটর পায়। ইন্ডিকেটর পেলেই সাথে সাথে এখানে যে চেক ভালভটা আছে, এই চেক ভালভের জন্য ওয়াটারটা কি হয়ে যায়, ডাইভার্টেড হয়ে যায় স্ট্যান্ড বাই পাম্পের দিকে। ঠিক আছে, স্ট্যান্ড বাই পাম্প যখন ইন্ডিকেশন পেয়ে অটোমেটিকলি অন হয়ে যায় এবং এই স্ট্যান্ড বাই পাম্প দিয়ে ওয়াটার সাপ্লাই সিস্টেমে পানিটা কি থাকে, পাম্প হতে থাকে। তো এইটা হলো একটা সার্ভিস। কি সার্ভিসে এই পাম্পটা কি সার্ভিসে ব্যবহার করা হচ্ছে, স্ট্যান্ড বাই হিসেবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় স্ট্যান্ড বাই পাম্প। স্ট্যান্ড বাই পাম্পের ক্ষেত্রে কিছু ক্যারেক্টারিস্টিক রাখা উচিত, যে তুমি যে এনার্জিতে তোমার মেইন পাম্প চলে, চেষ্টা করা উচিত অন্য এনার্জিতে যাতে আমার স্ট্যান্ড বাই পাম্প চলে। এক্সাম্পল বলি, আমাদের ধরো পাওয়ার সিস্টেমে বা আমাদের পাম্পিং ইউনিটে একটা ইলেকট্রিসিটি ব্যবহার করে পাম্প অপারেট হয়। যদি ওই এলাকাতে কখনো ইলেকট্রিসিটি ব্রেকডাউন ঘটে, ইভেন জেনারেটরও যদি নষ্ট হয়ে থাকে, তখন কি করতে হবে, তখন আমাদের অন্য একটা স্ট্যান্ড বাই পাম্প ব্যবহার করতে হবে, যেটা কিনা ইলেকট্রিসিটিতে চলে না। হয়তো বা সেটা ডিজেলে চলতে পারে, সেটা পেট্রোলে চলতে পারে। ঠিক আছে, অল্টারনেটিভ
পাওয়ারে জেনারেটেড পাম্পটাকে আমরা স্ট্যান্ড বাই পাম্প হিসেবে ব্যবহার করব, এটাই প্রিফার করা উচিত। এরপর আছে ফায়ার সার্ভিস পাম্প। ফায়ার সার্ভিস পাম্প হচ্ছে ইম্পর্টেন্ট একটা পাম্প। এটা হলো, এই পাম্পটা হলো কি আমাদের সহজে আমরা ক্যারি করতে পারি, হ্যান্ডি টাইপের পাম্প। এই পাম্পের কাজটা হলো ওয়াটারটাকে প্রেসারাইজড করা, হাইলি প্রেসারাইজড করা। হাইলি প্রেসারাইজড করা হয়, এত প্রেসারাইজড করা হয় যাতে সে পানিটাকে অনেক উচ্চতাতে পৌঁছায় দিতে পারে। যেমন ফায়ার সার্ভিসের যে ট্রাকগুলো আছে, ফায়ার ফাইটিং ট্রাক, এই ফায়ার ফাইটিং ট্রাকে কিন্তু একটা সার্টেন অ্যামাউন্টের পানি থাকে, বাট এই সার্টেন অ্যামাউন্টের পানি দিয়ে খুব ক্ষুদ্র এলাকার ক্ষুদ্র একটা আগুন ফায়ার এক্সটিংগুইশ করা সম্ভব। কিন্তু বড় একটা বিল্ডিং এ, বিশেষ করে মাল্টি স্টোরিড বিল্ডিং বা ফ্যাক্টরিতে যদি আমার ফায়ার ব্রেক আউট করে, সেই মুহূর্তটাতে আমাদের হিউজ অ্যামাউন্টের পানি দরকার। আর মাল্টি স্টোরিড বিল্ডিং এ নট নেসেসারি নিচতলায় শুধু আগুন ধরবে, টপ ফ্লোর গুলোতে আগুন ধরতে পারে। তো আমাদের হিউজ অ্যামাউন্টের পানি দরকার। অ্যাট দ্য সেম টাইম আমার পানিটাকে কি করতে হবে, গ্রাউন্ড থেকে একটা হায়ার লোকেশনে আমাদের কি করতে হবে, ফল করতে হবে। এই জন্য আমাদের হেভি ডিউটি কিছু পাম্প থাকে, যে পাম্পটা কি থাকে আমাদের এই ফায়ার ফাইটিং ভেহিকেলের সাথে অ্যাটাচ থাকে। তখন কি করে এরা, যে এরিয়াতে আগুন ধরেছে সেই এরিয়ার আশেপাশে যে ফায়ার এক্সটিংগুইশারের জন্য ফায়ার হাইড্রেন্ট আছে, সেই ফায়ার হাইড্রেন্টের সাথে কি করে, কানেক্ট করে। দেখো এই পাইপগুলো দেখতেছো, এগুলো হলো এক একটা স্ট্রিম বা ফায়ার হাইড্রেন্টের সাথে অ্যাটাচ হয়। এরপরে এই পাম্পটা কি করে, ফায়ার হাইড্রেন্ট থেকে ওয়াটার গুলোকে কালেক্ট করে, প্রেসারাইজড করে এবং হায়ার এলিভেশনে ছুড়ে দেয়। এর মাধ্যমে আমাদের ফায়ার ফাইটিংটা কমপ্লিট হয়। এখন ক্লাসিফিকেশন অফ পাম্প বেসড অন দ্য ফর্ম অফ মোটিভ পাওয়ার। ফর্ম অফ দ্য মোটিভ পাওয়ার বলতেছে আমার পাম্পটা কি এনার্জিতে অপারেটেড হয়। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বা বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। মোটর বলতে বোঝায় জাস্ট এই পার্টটাকে, ওকে, সরি, পাম্প বলতে বোঝায় এই পার্টটাই, শুধু পাম্পিং ইউনিট যদি তুমি বলো। কিন্তু এই পাম্পটাকে অপারেট করার জন্য আমাদের কি থাকে, একটা মোটর থাকে। এটা খেয়াল রাখতে হবে, পাম্পটাকে অপারেট করার জন্য মোটর থাকে। পাম্পটা কিভাবে কাজ করে, পাম্পের মধ্যে সিম্পলি যদি বলি, আমি একটা ফ্যানের মতো থাকে। ধরো আমি যদি এরকম করে একটা দেখি, একটা ফ্যান, আমরা যেটাকে বলি ইম্পেলার, একটা ফ্যান, আমরা ফ্যান দেখি নাই, ইলেকট্রিসিটি ফ্যান। এখানে কি থাকে, একটা শ্যাফট থাকে। এই শ্যাফটটাকে অপারেট করা হচ্ছে একটা মোটর। তো একটা মোটর যখন কিনা অপারেট করতে থাকে, আমি ছবিটা ভালোভাবে দেখাতে পারলাম না, বাট বিষয়টা হলো, আমি তোমাদের একটা ভালো ছবি যদি দেখাতে পারি, সেই ভিডিওটা যদি দেখাতে পারি, যে আমি যে একটা সেন্ট্রিফিউগাল টাইপের পাম্প দেখাচ্ছি। পাম্পটা কি হচ্ছে, দেখো এটা হচ্ছে একটা শ্যাফট, এই শ্যাফটের উপর থাকে কিছু ভেন বা ইম্পেলার থাকে, ভেন বা ইম্পেলার থাকে। দেখো এটা হলো ইম্পেলার বা ভেন, এটা রোটেট করতে থাকে। এখন এটাকে তো রোটেট করাইতে হবে এক্সটার্নাল কোনো এনার্জি দিয়ে, তাই না? তো এটা যে রোটেট আমাদের করাইতে হবে, সেটার জন্য থাকে আমাদের মোটর। সেটার জন্য আমাদের কি থাকে, মোটর। সে মোটরটা কি এনার্জিতে চলে, মোটরটা আমাদের কি এনার্জিতে চলে, ঠিক আছে? যা হোক, তোমাদের যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা তো সেন্ট্রিফিউগাল পাম্প বোঝাচ্ছে। আসলে দেখো, পাম্প এই দিক দিয়ে পানি টানবে এবং উপর দিক দিয়ে রেডিয়ালি বের করে দেবে, মানে তার সেন্টারে সাক করবে এক্সিয়ালি আর বের করে দেয় আমাদের কি, সেন্ট্রিফিউগালি। সেটা হোক, কিন্তু কথা হলো তোমরা তো ইম্পেলারটা বুঝতে পারলে। ইম্পেলার বোঝার পর এই ছবিটাতে দেখা হয়, এটা হলো সেই ইম্পেলার। এই ইম্পেলারটা রোটেট করার জন্য একটা থাকে শ্যাফট। এই শ্যাফটটাকে কি করাইতে হয়, বারবার ঘুরাইতে হয়। এই শ্যাফটটা যখন ঘুরবে, তখনই কেবল মাত্র আমার কি হবে, ইম্পেলারটা রোটেট করতে থাকবে। ইম্পেলার রোটেশনের কারণে আমার সাকশন ক্রিয়েট হয়, ওয়াটারটা এলিভেটেড লোকেশনে পৌঁছায় যায়। কিন্তু এটাকে মুভ করার জন্য আমাদের কি থাকে, শ্যাফটটা প্রয়োজন, ঠিক আছে? আমাদের শ্যাফটটা প্রয়োজন জেনারেলি। তো এই জায়গাটাতে তোমরা দেখো, এখানে একটু বুঝতে পারবে। দেখো এই
ইঞ্জিনটা যখন রোটেট করবে বা এই মোটরটা যখন কিনা রোটেট করবে তখন দেখবে এর সঙ্গে একটা রড, যেটাকে আমরা শ্যাফট বলি, শ্যাফট কানেক্টেড আছে। তখন কি ঘটে, এই রডটা ঘুরতে থাকে, দ্যাটস ওয়াই এই রডের সাথে ভেতরে থাকা, পাম্পের ভেতরে থাকা ইম্পেলারটাও কি করতে থাকে, রোটেট করতে থাকে। ইম্পেলারের রোটেশনের মাধ্যমে আমার পানিটাকে কি করা হয়, সাক করে ডেলিভার করা হয়। আর এই মোটরটাকে চালিত করা হয় কখনো ইলেকট্রিসিটি দ্বারা, কখনো ডিজেল দ্বারা। তো এটাই বলতেছে এই মোটর, এইটা দেখো মোটর, এই মোটরটা কি এনার্জিতে অপারেট করে তার উপর ডিপেন্ড করে আমরা পাম্প গুলোকে ডিফাইন করতে পারি, ইলেকট্রিক্যালি ডিফাইন্ড পাম্প। তো বলতেছে জেনারেলি ইউজড ইন অল মডার্ন মিডিয়াম এন্ড স্মল পাম্পিং প্লান্টস। Advantages includes freedom from smoke, dust, quiet operation, economical supervision and economy for floor space for the motor. Disadvantages include frequent power failure. বলতেছে এই ইলেকট্রিক্যালি ডিফাইন্ড যদি পাম্প ব্যবহার করি দেখা যায় এরা খুব অল্প জায়গার মধ্যেই অকুপাইড হয়ে যাচ্ছে ইলেকট্রিক্যালি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে নয়েজটা তুলনামূলকভাবে কম, ইকোনমিক্যাল, এবং খুব অল্প জায়গায় যেহেতু অকুপাই করে দেওয়া যায়, এটা আমাদের জন্য কি হতে পারে, পাওয়ার স্টেশনগুলোকে আমাদের ছোট রাখলেও চলে। এখন ডিসঅ্যাডভান্টেজ কি আছে, এটা হলো কি, যেহেতু ইলেকট্রিসিটির উপর ডিপেন্ডেন্ট, ইলেকট্রিসিটি নাই তো এই মোটর অপারেটেড হবে না, মোটর অপারেশন না হলে আমাদের পাম্প অপারেট করবে না। দ্যাটস ওয়াই পাওয়ার ফেইলারটা কি করে, আমার ইলেকট্রিক ড্রিভেন পাম্পকে তার অপারেশনে হ্যাম্পার করে। এখানে একটা ছবি তোমরা খেয়াল করো, এই ছবিটা একটু দেখলে হয়তো বুঝতে পারবা যে এখানে দুইটা মোটর আছে, এটা একটা মোটর, এটা হলো একটা মোটর, আর এটা একটা মোটর, ঠিক আছে। তো এই মোটরকে অপারেট করতেছে এই সরি, এটা একটা পাম্প, এটা একটা পাম্প, এটাকে অপারেট করতেছে একটা মোটর, এখানে একটা বলতেছে ইলেকট্রিক্যালি মোটর, ঠিক আছে। তো এখানে খেয়াল করো, এই ওয়াটার সাপ্লাই গ্রাউন্ড থেকে অথবা ধরো কোনো ওয়াটার সাপ্লাই লাইন থেকে ওয়াটারটা এই পাইপের মাধ্যমে আমার কোথায় আসতেছে, পাম্প বা পাম্পে আসতেছে, এবং পাম্প থেকে ওয়াটারটা আবার কি হয়ে যাচ্ছে, উপর থেকে বের হয়ে যাচ্ছে হাই প্রেসারাইজড। বা এখানে খেয়াল করো, ওয়াটারটা এই পাইপলাইন দিয়ে মোটর পাম্পের মধ্যে ঢোকে, তারপর পাম্প থেকে ওয়াটারটা কি হচ্ছে, প্রেসারাইজড হয়ে এই পাইপ দিয়ে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের পাম্পিং স্টেশনে এক বা একাধিক আমাদের কি করতে হয়, এই মোটরটা ব্যবহার করতে হয়। এখানে বলছে এ ফ্রেম মাউন্টেড ইন সাকশন পাইপিং ইউনিট। এরপর হলো ডিজেল পাম্প। সিম্পলি যদি এই ছবিটাতে দেখি যে আমার যে মোটরটা অপারেটেড হবে পাম্পের জন্য, সেটা যদি ডিজেল চালিত হয় তাকে বলা হয় ডিজেল পাম্প। এটা বলতেছে এটা রিলায়েবল, ইকোনমিক্যাল ফর পাম্প drives but not commonly used because of the low speed. ওয়ার্ল্ড ওয়াইড এটা খুব একটা বেশি ব্যবহার করা হয় না, কিন্তু আমাদের দেশে কিন্তু এটাকে অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে এই টাইপের পাম্পগুলোকে, বিশেষ করে ইরিগেশন পারপাসে। এটা বলে সুইটেবল ফর স্মল ক্যাপাসিটি ওয়াটার ওয়ার্কস অ্যান্ড স্ট্যান্ড বাই ইউনিটস। তো এটা বলতেছে স্ট্যান্ড বাই ইউনিটস হিসেবে ব্যবহার করা হয়। এই শ্যালো টিউবওয়েলে আমাদের এই পাম্পটাকে অনেক সময় আমাদের গ্রাম অঞ্চলে ইরিগেশনে ব্যবহার করা হয়। গ্যাসোলিন পাম্প, গ্যাসোলিন বলতে বোঝাচ্ছে ধরো তোমার পেট্রোল, অকটেন, এইগুলো যেগুলো কিনা ফ্লেমেবল লিকুইড ফুয়েল আছে, এই ফুয়েল ব্যবহার করে যে পাম্পটা চলে, যে মোটরটা চলে, এবং সেই মোটর যে পাম্পটাকে কি দেয়, শ্যাফটের মাধ্যমে রোটেশন দেয়, সেটাকে বলতেছে আমাদের গ্যাসোলিন পাম্প। এই ছবিটাতে গ্যাসোলিন পাম্পের যদি আমি একটু খেয়াল করি, এখানে হলো এই পাম্প যখন চলতে থাকবে তখন ধরো টিউবওয়েলের সঙ্গে বা তোমার হরাইজন্টাল পাইপলাইনের সঙ্গে এই পাম্পটাকে অ্যাটাচ করবে, তখন পানিটা প্রথমে ঢুকবে কার মধ্যে, এই পাম্পের মধ্যে, আর ইম্পেলার রোটেশনের পর পাম্পের এই ডিরেকশনতে ওয়াটারটা বের হয়ে যাবে। যখন ওয়াটারটা বের হবে তখন তার ভেলোসিটি অনেকটা বেড়ে যাবে। বাট এই গ্যাসোলিন পাম্পগুলো খুব একটা বেশি ব্যবহার করা হয় না, এগুলো প্রচুর নয়েজ ক্রিয়েট করে, আর এই পাম্পগুলো আমরা স্ট্যান্ড বাই হিসেবে ব্যবহার করতে পারি, আর খুব হ্যান্ডি। দ্যাটস ওয়াই আমরা খুব মানে আমাদের ট্রাভেলের সময় এই পাম্পটাকে আমরা কাজে লাগাইতে পারি। এরপর আছে স্টিম পাম্প। স্টিম পাম্প হলো লার্জ স্কেলে তৈরি করা পাম্প। যদি কখনো আমাকে চিন্তা করতে হয় আমি যে একটা লার্জ পাম্পিং ইউনিট তৈরি করব, সেখানে আমরা স্টিম পাম্পের কথা খেয়াল করতে পারি। তো স্টিম পাম্প কি করে, প্রোডাকশন অফ পাওয়ার এট এ লো কস্ট, কম দামে আমরা আমাদের কি করবে,
ওয়াটারটা পৌঁছায় দিতে পারবে মানে পাম্প করে, ডিউরেবিলিটি অফ দ্য সারফেস আর ফ্লেক্সিবিলিটি অফ দ্য অপারেশন। তো এখানে খেয়াল করার বিষয় হলো এই আমার যে এখানে স্টিম পাম্পটা আছে, স্টিম পাম্পটা হলো স্টিম এনার্জিটাকে ব্যবহার করে পাম্পটা অপারেট করে। তো এখানে খেয়াল করে এখানে একটা চেম্বার আছে, ঠিক আছে, এটা হলো সিলিন্ডার বা চেম্বার। এই চেম্বারের মধ্যে একটা পিস্টন আছে। তো এই চেম্বারটা আমার কি থাকতে পারে, ফাঁকা থাকতে পারে। এই পিস্টনটা কি উপরে নিচে ঘুরতে পারে। পিস্টনটা কি করতে হয়, রাইট ব্যাক এন্ড ফোর্থ মুভ করতে পারে। এই পিস্টন মুভমেন্টের সাথে কি কি ডিপেন্ড করে, এই ফ্লাই হুইলটা রোটেট করে। তোমরা খেয়াল করবা এটা যদি একবার সামনে একবার পিছনে যায় তখন দেখা যাবে যে এই ফ্লাই হুইলটা কি করতে থাকবে, ঘুরতে থাকবে। এবং ফ্লাই হুইল ঘুরতে থাকা মানে এর সঙ্গে যদি পারপেন্ডিকুলার টু দ্য স্ক্রিন একটা শ্যাফট অ্যাড থাকে, সেই শ্যাফটও কি করতে থাকবে, রোটেট করতে থাকবে। এবং সেই শ্যাফটের সাথে তোমরা কি করে দিবা, পাম্পটাকে অ্যাড করে দিবা। তো এটা অ্যাকচুয়ালি পুরোটা ছিল একটা মোটরের মতো কনসিডার করো তোমরা, ঠিক আছে, এটাকে মোটরের মতো কনসিডার করো। এই ফ্লাই হুইলের সাথে কি থাকে, আমাদের একটা শ্যাফট থাকে। যেমন দেখো এটা একটা ফ্লাই হুইল, তাই না, এটা যদি এই ডিরেকশনে রোটেট করে তাহলে এর সাথে যে আমার কি থাকবে, রডটা থাকবে, সেটাও কিন্তু এই ডিরেকশনে মানে রোটেট করবে। এটাই তো কথা, তাই না। আচ্ছা, তো এখানে বিষয়টা হয়ে গেল, যখন আমার চেম্বারে স্টিম প্রবেশ করে, আমার চেম্বারে যখন স্টিম প্রবেশ করে, সেই স্টিমটা কি করে, এই পিস্টনটাকে ঠেলে সামনের দিকে পৌঁছায় দেয়। বুঝতে পারছি। তাহলে সে একবার সামনের দিকে গেল, পৌঁছায় দিলে সেই স্টিমটাই আবার কিছুক্ষণ পর কি হয়ে যায়, বের হয়ে যায়। ঠিক আছে, যখন কিনা বের হয়ে যায়, এই ফ্লাই হুইলের একটা রোটেশনের জন্য একবার যেহেতু সে সামনে যায়, আবার ফ্লাই হুইলের ইনার্শিয়ার জন্য সে আবার পেছন দিকে ফিরে আসে। ফ্লাই হুইলের মানে স্টিমের জন্য একবার সামনে গেল, সামনে যাওয়ার পর ফ্লাই হুইলের ওজনের জন্য সে আবার পিছন দিকে চলে আসে। পিছন দিকে চলে আসলে আবার স্টিমটাকে কি করবে, ঠেলে সামনে দিবে। আবার ফ্লাই হুইলের ইনার্শিয়ার কারণে সে আবার পিছন দিকে আসবে। যার কারণে এই পিস্টনটা একবার সামনে যায় একবার পিছনে, একবার সামনে যায় একবার পিছনে। সামনে পিছনে করা মানে কি, আমার এই ফ্লাই হুইলটাকে বারবার রোটেট করতে থাকা। রোটেট করা মানে তার সঙ্গে থাকা যে আমাদের শ্যাফটটা আছে, সেই শ্যাফটটাও রোটেট করতে থাকবে এবং শ্যাফট কানেক্টেড যে পাম্প আছে সেই পাম্পে ইম্পেলার রোটেট করতে থাকবে। দাস সাকশন ক্রিয়েটের মাধ্যমে পাম্প কি করবে, ওয়াটারটাকে প্রেসার ইনডিউস করে লোয়ার এলিভেশন থেকে হায়ার এলিভেশনে পৌঁছায় দেবে। এটাই হলো আমাদের স্টিম ইঞ্জিনের কাজ। তো স্টিম ইঞ্জিন ব্যবহার করে আমরা যদি স্টিম পাম্প ব্যবহার করি, সেটা হয়ে যাবে আমাদের একটু রিলায়েবল, ডিউরেবল। কিন্তু এটা খুব ছোট স্কেলে করা যায় না, এটার জন্য বড় এরিয়া দরকার। লার্জ স্কেলে আমাদের এই পাম্পটাকে অপারেট করতে হয়। এরপর হচ্ছে সোলার পাম্প। সোলার পাম্প সিম্পল কথা, আমার পাম্পের সাথে অ্যাটাচ মোটরটা যদি এনার্জি হিসেবে সোলার এনার্জি ব্যবহার করে, এটাকে বলতেছে আমরা সোলার পাম্প। তো এই ছোট্ট ছবিটাতে একটু সোলার পাম্পে একটু খেয়াল করো, যে আমার কি বলে, যে সোলার প্যানেল থেকে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, সেই জেনারেটেড এনার্জিটা আসতেছে ব্ল্যাক কালার একটা মোটরে। এই মোটরটার অপারেশনের কারণে এই সিলভার কালারের যে পাম্পটা আছে, সেই পাম্পটা কি করতেছে, অপারেটেড হচ্ছে, মানে এর মধ্যে ইম্পেলারটা রোটেট করতে পারতেছে। তো এই ইম্পেলারের আইতে বা সেন্টারে আমাকে কি করতে হয়েছে, একটা টিউবওয়েলের সাথে অ্যাড করছে, আন্ডারগ্রাউন্ড টিউবওয়েলের সাথে। তো কি করতেছে, এই মোটরটা যখন কিনা ইন অপারেশনে, তখন এই পাইপের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড থেকে ওয়াটারটা কোথায় যাচ্ছে, পাম্পে, এবং সেখান থেকে পানিটা হাই প্রেসারাইজড হয়ে হাই এলিভেশনে বেরিয়ে আসতেছে। ঠিক আছে, তো কথা হলো সোলার এনার্জি ব্যবহার করে আমি যখন পাম্পটাকে চালাচ্ছি তখন তাকে বলে সোলার পাম্প। এগুলো হলো অ্যাডভান্স টেকনোলজি। ধীরে ধীরে আরো অনেক টেকনোলজি আমাদের পাম্পিং ইউনিটে অ্যাড হচ্ছে। এখন আমরা যে খুব ইম্পর্টেন্ট পোর্শনটা করবো, এটা হলো ক্লাসিফিকেশন অফ পাম্প বেসড অন দ্য মেকানিক্যাল প্রিন্সিপাল অফ দ্য অপারেশন। মেকানিক্যাল প্রিন্সিপাল অফ দ্য অপারেশন মানে কি, আমার পাম্প কিভাবে পানিটাকে টেনে আনে এবং কিভাবে পানিটাকে বের করে দেয় হাই প্রেসারে, সেটার মেকানিজমের উপর ডিপেন্ড করে আমাদের পাম্পগুলোকে ভাগ করা হয়েছে ডিসপ্লেসমেন্ট পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প, জেট পাম্প আর এয়ার লিফট পাম্প। তো আজকে আমরা শুরু করব যে ডিসপ্লেসমেন্ট পাম্প। ডিসপ্লেসমেন্ট পাম্পটা কি, works on the principle of mechanically inducing vacuum in a chamber, thereby drawing in a volume of liquid which is then mechanically displaced and forced out of the chamber. তো এখানে কয়েকটা জিনিস আছে। এই ডিসপ্লেসমেন্ট পাম্প দুই ধরনের হয়, একটা হলো রিসিপ্রোকেটিং পাম্প আর একটা হলো রোটারি পাম্প। একটা হলো রিসিপ্রোকেটিং পাম্প আর একটা হলো রোটারি পাম্প।
আচ্ছা, আমরা রিসিপ্রোকেটিং পাম্প, আমি একটা ভিডিও আগে দেখি, সেই ভিডিওটা দেখার পর আমরা একটু খেয়াল করব। রিসিপ্রোকেটিং পাম্পে বেসিক যে জিনিসটা আছে, এটা যদি একটা রিসিপ্রোকেটিং পাম্প দেখো, এখানে একটা প্লাঞ্জার, আচ্ছা আমরা যখন রিসিপ্রোকেটিং পাম্প নিয়ে পড়তে যাবো, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি আছে যেটা তোমাদের জানতে হবে। একটা হলো তোমার একটা চেম্বার থাকবে, এই ফাঁকা জায়গাটা হলো তোমার একটা চেম্বার, হলো চেম্বার, ঠিক আছে। এই চেম্বারের মধ্যে তোমার কি থাকবে, একটা পিস্টন। এই পিস্টনটা কি করতে পারে, ব্যাক অ্যান্ড ফোর্থ মুভ করতে পারে, একবার এইদিকে একবার এইদিকে, ঠিক আছে। তো কেন এই পিস্টনটা মুভ করবে, এই পিস্টন হলো একটা শ্যাফটের সাথে কানেক্টেড, সেই শ্যাফটকে আবার যেটাকে বলে ক্র্যাঙ্ক শ্যাফট, সেই ক্র্যাঙ্ক শ্যাফটটা আবার কানেক্টেড থাকবে একটা ফ্লাই হুইলের সাথে, এবং সেই ফ্লাই হুইলকে ঘুরাইতে থাকবে একটা মোটর। সিম্পল কথা, একটা মোটর যখন রোটেট করবে তখন এই ক্র্যাঙ্ক শ্যাফটটাও রোটেট করতে থাকবে। এই ক্র্যাঙ্কশ্যাফটের সাথে যুক্ত আমাদের যে পিস্টনের যে ক্রসহেডটা আছে, সেই ক্রসহেডটা একবার সামনে যাবে একবার পিছনে আসবে, ক্রসহেডটা একবার সামনে যাবে একবার পিছনে আসবে। সিম্পল কথা হলো, আমাদের প্রথমে থাকবে একটা চেম্বার, এই চেম্বারের মধ্যে থাকবে একটা পিস্টন, এই পিস্টনটা একটা ক্রস হেডের সাথে কানেক্টেড থাকবে একটা কি সাথে, ক্র্যাঙ্কশ্যাফটের সাথে। এই ক্র্যাঙ্কশ্যাফটটা কানেক্টেড থাকবে কি একটা পাম্পের মোটরের সাথে। মোটর যখন রোটেট করবে তখন এই ক্র্যাঙ্কশ্যাফটটা রোটেট করবে। ক্র্যাঙ্কশ্যাফট রোটেটের মাধ্যমে কি হচ্ছে, আমার পিস্টনটা একবার পিছনে যাচ্ছে, পিস্টনের লোকেশন একবার হবে ধরো এইরকম জায়গায়, আর একবার হবে এরকম জায়গায়। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে পিস্টনটা ব্যাক অ্যান্ড ফোর্থ মুভ করে। এখন এই পিস্টন মুভমেন্টটা হইলে কি হয়, এখানে খেয়াল করো, আমাদের কি আছে, এখানে দুইটা ভালভ আছে, চেক ভালভ টাইপের, একটা ভালভ এখানে একটা ভালভ, ওকে। যখন কিনা আমার এই পিস্টনটার লোকেশন, এইরকম একটা জায়গায় সামনে থেকে পিছনে আসে, তখন কি হয়ে যায়, এই চেম্বারের মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়। মানে পিছন দিকে তোমরা কি করছো, সিরিঞ্জ দিয়ে অনেক সময় পানি টেনে তোলার চেষ্টা করছো না, এটা সিরিঞ্জের মধ্যে চিন্তা করো। এটাকে তুমি যখন সামনের দিকে টেনে আনবা তখন কি হবে, এইখানে যদি ভালভটা বা গেটটা খোলা থাকে আর এখানে গেটটা তোমার বন্ধ আছে, এটাকে বলে ডিসচার্জ ভালভ, আর এটাকে বলে সাকশন ভালভ। নিচেরটা সাকশন ভালভ, উপরটা ডিসচার্জ ভালভ। সাকশন ভালভ যেদিক দিয়ে পানি প্রবেশ করবে, আর ডিসচার্জ ভালভ যেদিক দিয়ে পানি বের হয়ে যাবে। তো ওই চেম্বারে তুমি যখন সিরিঞ্জের মতো করে প্লাঞ্জারটাকে পেছনে নিয়ে যাচ্ছ, তখন কি হয়ে যায়, সাকশন ভালভটা খুলে যায়, পানিটা সাক করে আমার চেম্বারে প্রবেশ করে। এরপর যখন কিনা তোমার পিস্টনটা আবার সামনের দিকে তুমি ঠেলে দিয়ে দাও সামনের দিকে, তখন কি হয়ে যায়, এই সাকশন ভালভটা বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার ডিসচার্জ ভালভটা খুলে যায়। ডিসচার্জ ভালভ খুলে গেলে কি, যে পানিটা টেনে নিয়েছিল সেই পানিটাকে আবার কি করে দেয়, বের করে দেয়। তা আলটিমেটলি কি হলো, একবার পানিটা টেনে আনলো আরেকবার পানিটা বের করে দিল। কথাটা বুঝতে পারছো? তোমার কি বুঝতে পারছো আমার এই কথাটা? একটু রেসপন্স করো। জি স্যার, বুঝতে পারছি স্যার। সিম্পলি সিরিঞ্জের মতো এই জিনিসটা কাজ করে। এখন কথা হলো, যে মুভমেন্টের জন্য আমার ভলিউমে সাকশন ঘটে সেটাকে বলা হয় ফরওয়ার্ড স্ট্রোক। কথাটা মনে রাখো, ফরওয়ার্ড স্ট্রোক মানে আমার পিস্টনটা এইদিকে আসলে আমার সাকশন ক্রিয়েট হচ্ছে, এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ট্রোক। আবার পিস্টনটার প্রেসার যখন দেয় যার কারণে ডিসচার্জ ঘটে, সেটাকে বলা হয় আমাদের রিটার্ন স্ট্রোক। মানে চেম্বারের ভলিউম বেড়ে যায় কি, ফরওয়ার্ড স্ট্রোকে, আর চেম্বারের ভলিউমটা কমে যায় কার কারণে, রিটার্ন স্ট্রোকে।
তাহলে আমাদের ডিসচার্জটা কোন স্ট্রোকে হচ্ছে, ফরওয়ার্ড স্ট্রোকে না রিটার্ন স্ট্রোকে? ডিসচার্জ ডিসচার্জটা কোন স্ট্রোকে হচ্ছে, 1 নম্বর স্ট্রোকে না 2 নম্বর স্ট্রোকে বলো তো? ডিসচার্জ মানে বের হয়ে যাওয়া, আর সাকশন মানে পানিটাকে বের টেনে তুলে আনা। ঠিক আছে, এখন আমাকে বলো কোন নাম্বার 1 না নাম্বার 2 তে ডিসচার্জ হয়? স্যার নাম্বার 1 এ। ডিসচার্জ মানে কি বলো? স্যার বের হয়ে যাওয়া স্যার। বের হয়ে যাওয়া। তো কখন বের হয়ে যাবে? তুমি এদিকে টানলে কি পানি বের হয়ে যাবে? পিস্টনটাকে টানলে তো তখন পানি নিচ থেকে তোমার চেম্বারে প্রবেশ করবে। সিরিঞ্জের মতো চিন্তা করো, তুমি যখন টেনে নিবা পানি সিরিঞ্জে প্রবেশ করবে, আর তুমি যখন ঠেলে দিবা তখন এটা বের হয়ে যাবে। তাহলে এখন বলো কোন স্ট্রোকে ডিসচার্জ হয়, 1 এ না 2 তে? স্যার 2 তে স্যার। তো 2 টাকে কি বলে, ফরওয়ার্ড না রিটার্ন? রিটার্ন। রিটার্ন স্ট্রোক। তাহলে এখানে দেখতেছি আমাদের রিটার্ন স্ট্রোকে ডিসচার্জ করতেছে। তো আমি যদি আমার পাম্পিং এর সেটআপটা এমন করি যে শুধুমাত্র রিটার্ন স্ট্রোকে ডিসচার্জ ঘটে, তখন তাকে বলা হয় সিঙ্গেল অ্যাক্টিং রিসিপ্রোকেটিং পাম্প। আর যদি তোমার রিটার্ন স্ট্রোক এবং সাকশন আর হচ্ছে ফরওয়ার্ড স্ট্রোক ডবল দুইটা স্ট্রোকেই যদি ডিসচার্জ ঘটে, তখন তাকে বলা হয় ডুয়েল স্ট্রোক রিসিপ্রোকেটিং পাম্প। আমরা একটু ছবি দেখবো, ছবিটা দেখলে বুঝতে পারবো। তো এখানে কয়টি ইম্পর্টেন্ট পার্ট থাকে, একটা সিলিন্ডার, একটা পিস্টন, একটা থাকে সাকশন পাইপ, এবং সেখানে কি থাকবে, একটা সাকশন ভালভ থাকবে, আর একটা থাকবে ডিসচার্জ পাইপ, ডিসচার্জ পাইপের লোকেশনে একটা থাকবে সাকশন ভালভ। তো আরেকবার বলি, যখন কিনা ফরওয়ার্ড স্ট্রোক ঘটে, পিস্টনটা সরে যায়, যার কারণে চেম্বারটার সাইজ বড় হয়, সাকশন ক্রিয়েট হয়, তখন সাকশন ভালভটা খুলে যায় এবং পানিটা কি করে, সাকশন পাইপের মধ্যে দিয়ে চেম্বারে প্রবেশ করে। এরপর তোমার পিস্টনটা যখন রিটার্ন স্ট্রোকে থাকে, মানে চেম্বারের ভলিউমটাকে ছোট করতে যায়, তখন স্কুইজিং এর কারণে আমাদের কি সাকশন ভালভটা বন্ধ হয়ে যায় আর ডিসচার্জ ভালভটা খুলে যায়, তখন ডিসচার্জ ভালভ দিয়ে লিকুইডটা কি হয়ে যায়, বের হয়ে আসে। ঠিক আছে, তো এই পিস্টনটা বারবার ব্যাক এন্ড ফোর্থ মুভমেন্ট করে, এর জন্য এটাকে বলা হয় রিসিপ্রোকেটিং পাম্প। তো এখানে কি থাকে, দ্য সিলিন্ডার ইজ ইকুইপড উইথ ইনলেট সাকশন, যেটাকে বলা হয় ইনলেট সাকশন, যার মাধ্যমে চেম্বারে পানি ঢুকবে, এন্ড আউটলেট ভালভস। ঠিক আছে, আউটলেট দিয়ে কি হয়ে যায়, ডিসচার্জ হয়ে যায়। তো reciprocating pump বলতেছে on the forward stroke the suction valves are opened and fluid is drawn into the cylinder producing vacuum. On the return stroke the suction valves closed, the discharge valve open and fluid is forced out of the cylinder into the delivery pipe. এই জায়গাটাতে আমরা ভিডিও দেখি, খেয়াল করো, তোমাদের খেয়াল করতে হবে তোমার পিস্টনটা কোথায় আছে, সেই সময়টাতে তোমার ভালভগুলো কি খোলা না বন্ধ, এটা লক্ষ্য করবা। রিসিপ্রোকেটিং পাম্পকে অনেক সময় প্লাঞ্জার পাম্প বলা হয়, আবার ডায়াফ্রাম টাইপের পাম্পও হইতে পারে। এখানে দেখো, এটা একটা সিলিন্ডার, এটা একটা প্লাঞ্জার, আর এটা হলো ক্রসহেড, এগুলো। তো দেখো আমার যখন এটা মুভ করে এই লোকেশনে, দেখো এই লোকেশন মানে কি, পিস্টনটা আমার কোনো একটা জায়গা ছিল, পিস্টনটা কোথায় ছিল, এরকম লোকেশনে ছিল, সেটাকে পিছনে নিয়ে আসলাম, যেহেতু পিছনে আসলাম এটা, আর যে এর কারণে চেম্বারের সাইজটা বড় হয়ে গেল, এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ট্রোক। ফরওয়ার্ড স্ট্রোকটা কি হলো, আমার অ্যাজ ইট ইজ এই পিস্টনটা প্রথমে ছিল এখানে, এই পিস্টনটা মুভ করে পিছন দিকে চলে আসলো, এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ট্রোক। এটাকে বলা যখন কিনা ফরওয়ার্ড স্ট্রোক ছিল, তখন দেখো এই সাকশন ভালভ, এটা হলো সাকশন ভালভ, আর এটা হলো ডিসচার্জ ভালভ বা সাকশন পাইপ, যেদিকে পানি টেনে তুলে আনবে আর যেদিকে পানি বের করে দিবে। তো সাকশন যখন করলো, দেখো এই ভালভটা খুলে গেছে, তখন পানিটা কি করবে, ফাঁকা জায়গা দিয়ে এখানে আসবে। কেন আসবে, কতদিন আলোচনা করেছি, যখনই
এই পিস্টনটা সরে আসতেছে, তখন এখানে কি হয়ে যাচ্ছে, ফাঁকা জায়গা ক্রিয়েট হচ্ছে, সাকশন টান তৈরি হচ্ছে। এই টানের কারণে এখানকার প্রেসারের তুলনায় লিকুইডের প্রেসার বেশি থাকে, তখন এই হাই প্রেসারের লিকুইডটা ধীরে ধীরে তোমার এই চেম্বারের মধ্যে প্রবেশ করবে, মানে তুমি সাক করে নিলা। এরপর যখন কি রিটার্ন স্ট্রোক হবে, মানে কি এই পিস্টনটা আবার ফিরে যাবে আগের পজিশনে ফিরে যাচ্ছে রিটার্ন স্ট্রোকে, তখন দেখবা যে সাকশন ভালভটা খুলে বন্ধ হয়ে যাবে আর ডিসচার্জ ভালভটা খুলে যাবে। তখন যে ভলিউমের পানিটা সে ড্র করছিল, সে পানিটাকে সে আর তো সাকশন ভালভ দিয়ে বের করে দিতে পারবে না, তখন তাকে খুলে থাকা ডেলিভারি পাইপ দিয়ে বের করে দিতে হবে। দেখো মেকানিজমটা একটু খেয়াল করো। রিটার্ন স্ট্রোকে উপরের ভালভটা খুলে যায়। আর ডায়াফ্রাম পাম্পের ক্ষেত্রে আমার কি থাকে, একটা ডায়াফ্রাম, এই ডায়াফ্রাম থাকে। তো এই ডায়াফ্রামকে প্লাঞ্জার বারবার আঘাত করে, এই আঘাতের কারণে একবার নিচের ভালভটা খুলে যায়, একবার কি করে উপরের ভালভটা খুলে যায়। ফরওয়ার্ড স্ট্রোকে নিচের ভালভ খুলে এবং রিটার্ন স্ট্রোকে উপরের ভালভ খুলে। ঠিক আছে, এটা হলো আমাদের রেসিপ্রোকেটিং পাম্প। এখানেও খেয়াল করো, শুধুমাত্র রিটার্ন স্ট্রোকে কিন্তু আমাদের কি হচ্ছে, ডিসচার্জটা করতেছে। কিন্তু আমরা যদি আমার পাম্পের ইফিসিয়েন্সি চাই, তখন আমরা কি করতে পারি, এমন একটা মেকানিজম নিতে পারি যেখানে রিটার্ন স্ট্রোকেও ডিসচার্জ করবে এবং ফরওয়ার্ড স্ট্রোকেও ডিসচার্জ ঘটবে। সেটার একটা উদাহরণ দেখো। এই ভিডিওটা দেখলে, মানে খুব সিনসিয়ারলি তোমাদের ভিডিওটাকে দেখতে হবে। দেখো দেখো প্রথমে আমি যে জিনিসটা বলি, এই লোকেশনটা, এই লোকেশন তোমাদের এটা দেখাতে পারতেছে। আচ্ছা, এই অবস্থানটাতে দেখো, আমাকে শুনতে পারতেছো তোমরা? আমাকে শুনতে পারতেছো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা দেখো, এটা হইলো তোমার পিস্টনটা। এই পিস্টনটা কি করতে পারে, উপরে যাইতে পারে, নিচে যাইতে পারে। পিস্টনটা যখন এই লোকেশনে ছিল, তুমি খেয়াল করো, এই যে সাকশন ভালভ, এই সাকশন ভালভের দুইটা লোকেশন, একটা লোকেশন আরেকটা লোকেশন। দেখো এই সাকশন লোকেশনটা এখানে খোলা কিন্তু এখানে বন্ধ। আবার ডিসচার্জের দুইটা লোকেশন, এখানে একটা লোকেশন, এখানে একটা লোকেশন। ভার্টিক্যালি দুইটা হলো সাকশনের জন্য, দুইটা হলো ডিসচার্জের জন্য। মনে রাখো, ভার্টিক্যালি একটা দুইটা হলো সাকশন, বাম পাশে দুইটা হলো ডিসচার্জের জন্য। ভালো, যখন প্লাঞ্জারটা এই পজিশনে ছিল, তখন কি হইলো, হইলোটা কি, এই ভালভটা খুলে গেল। আর এই এক কনফিগারেশন হবে এরকম, একটা সাকশন ভালভ খোলা থাকবে, একটা ডিসচার্জ ভালভ খোলা থাকবে। তো প্রথমে প্লাঞ্জারটা এই লোকেশনে থাকা অবস্থায় দেখো, একটা সাকশন ভালভ খুলে গেল, এখানে একটা ডিসচার্জ ভালভ খুলে গেল। এখন যখন কি তুমি এই ডট ডট লাইনগুলো দেখলে দেখতে পারবা পানি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এটা হলো সাকশন, লো লিফট থেকে ওয়াটারটাকে আমরা হাই লিফটে পৌঁছায় দেব। কিভাবে, যখন কিনা দেখো এই প্লাঞ্জারটাকে আমি টেনে তুলতেছি সিরিঞ্জের মতো,
তখন কি হচ্ছে, এই জায়গাটাতে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে। সে ফাঁকা জায়গা পূরণ করার জন্য পানিটা ভিতরে ঢুকতেছে, ঢুকে এই দিকে তো বাধা পাচ্ছে, আর যাইতে পারতেছে না, ভালভ যেহেতু বন্ধ, তখন সে এই ভালভের মধ্যে দিয়ে এই ফাঁকা জায়গায় চেম্বারের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, দেখো চেম্বার, এখন চেম্বারের মধ্যে যখন ঢুকবে, যে এই পিস্টনের উপরে যে পানিগুলো ছিল, সে পানিগুলোকে ঠেলে এই সাকশন পাইপ দিয়ে সে কি করে দিচ্ছে, বের করে দিচ্ছে। খেয়াল করো, যখন এই আগের অবস্থায় ছিল, তখন দেখো খুলে গেল, এটা উপর দিকে উঠতেছে, তখন এখানকার যে পানিটা আছে সে পানিটা কি থাকবে, সেও তো কোনো না কোনো দিক বের হয়ে যাবে। তো ডিপ কালারের লিকুইডটা কি হয়ে যাচ্ছে, ডিসচার্জ হয়ে যাচ্ছে। তো এট এ টাইম পিস্টনের এক ফরওয়ার্ডে কি হচ্ছে, পানি সাক করে নিচ্ছে, আবার দেখো রিটার্নে এই দিক থেকে পানি টেনে নিচ্ছে। ঠিক আছে, ভালভগুলো অল্টারনেটিভলি ওপেন অন হওয়ার মাধ্যমে প্রতিটা ফরওয়ার্ডে, ধরো এইবার যেটা কিনা রিটার্ন ফরওয়ার্ডে নিচের দিকে নেমে আসলো, তার কারণে এই ভালভ দিয়ে পানিটা বের হয়ে যাচ্ছে। তো কথা হলো, প্রতিটা মুভমেন্টে তোমার পিস্টনটা নিচ থেকে উপরে যাক বা উপর থেকে নিচ যাক, প্রতিটা ক্ষেত্রে ডিসচার্জ ভালভ কোনো না কোনোটা খুলে থাকতেছে, এবং ডিসচার্জ ভালভের কারণে আমাদের ডিসচার্জ করতেছে। কারণ অ্যাক্টিংটা হচ্ছে ডবল, এবং ডবল অ্যাক্টিং এ কি হচ্ছে, আমাদের ডিসচার্জ হচ্ছে। এর জন্য এটাকে বলা হয় ডাবল অ্যাক্টিং রিসিপ্রোকেটিং পাম্প। দেখো দেখো, ভালভ অল্টারনেটিভলি ওপেন এন্ড ক্লোজ হচ্ছে, সব ক্ষেত্রে কিন্তু আমার ডিসচার্জটা হচ্ছেই। একবার সাক করে তুলতেছে, আবার নিচ দিকে যখন ঠেলে দিচ্ছে, আবার সাকশনটা অন্য দিক থেকে হচ্ছে। ঠিক আছে, তো এটাকে বলতেছে আমাদের রিসিপ্রোকেটিং পাম্প, ডাবল অ্যাক্টিং রিসিপ্রোকেটিং পাম্প। এরপর রিসিপ্রোকেটিং পাম্পের আরেকটা মানে প্র্যাকটিক্যাল উদাহরণ, যেটা সিঙ্গেল অ্যাক্টিং, এটা হলো আমাদের টিউবওয়েলের সঙ্গে যুক্ত যে হ্যান্ড পাম্প। এই হ্যান্ড পাম্পে কিছু কিছু অংশ থাকে, যেমন দেখো তোমার এটা ওয়েল, ওয়াটার ওয়েলের সাথে একটা পাইপ থাকে, পাইপ আর ওয়েলের কানেক্টিভিটিতে একটা থাকে কি, চেক ভালভ। চেক ভালভ মানে কি, যে ভালভের মধ্যে শুধু একদিকে ওয়াটারটা পাস করতে পারে, অপর দিক থেকে ওয়াটারটা আসতে পারে না। এরপর একটা সিলিন্ডার, হলো সিলিন্ডার, তারপর উপরেও থাকে একটা চেক ভালভ। তারপরে এই চেক ভালভ আর এই পিস্টনটা, হেভি পিস্টন আর চেক ভালভ মাউন্টেড থাকে কি কি, একটা লিভারের মাধ্যমে। তো এই লিভারটাকে আমরা ফোর্স ব্যাক এন্ড ফোর্থ করার মাধ্যমে আমরা কি করতে পারি, এই পিস্টনটাকে, মাউন্টেড পিস্টনটাকে উপরে নিচে উঠাইতে পারি এবং নামাইতে পারি। এবং এই চেম্বারের শেষে একটা কি থাকে, টপ দিকে কি থাকে, একটা ওয়াটারের আউটলেট থাকে। তো আমরা যদি ভিডিওটা খেয়াল করি, দেখো একটা হ্যান্ড পাম্প। তো আমরা শুরু করে, দেখো হ্যান্ড পাম্প যখন তুমি এই আর্মটাকে ওঠানামা করবে, তখন দুইটা ঘটনা ঘটে। এক, এই মাউন্টেড পিস্টনটা, যেখানে কিনা একটা চেক ভালভ আছে, চেক ভালভ মানে কি, যে ভালভটা একমুখে খোলে, এই মাউন্টেড পিস্টনটা ওঠানামা করবে। অ্যাট দ্য সেম টাইম এখানকার যে রেড কালার চেক ভালভ আর পিস্টনের সঙ্গে যে চেক ভালভ, এই চেক ভালভ একবার ওপেন হবে, একবার ক্লোজ হবে। তো দেখো এই ছবিটাতে, দেখো নিচেরটা একবার ওপেন হচ্ছে, আবার উপরেরটা একবার ওপেন হচ্ছে, নিচেরটা একবার ওপেন হচ্ছে, উপরেরটা একবার ওপেন হচ্ছে। ঠিক আছে, তো এখানে কোনটা কোন কনফিগারেশন, সেটা আসলে কি হচ্ছে, এটা হচ্ছে হ্যান্ডেল বা আর্ম বলতেছি, যেখানে আমরা মেকানিক্যালি এনার্জি দিব। এখানে হচ্ছে পাম্প রড, এটা হলো একটা পিস্টন থাকে, পিস্টনে একটা পিস্টন ভালভ, যেটাকে চেক ভালভ বলতেছি আমরা, চেক ভালভ থাকে। আর এখানে কি, ফুট ভালভ, এটাও এক ধরনের চেক ভালভ। তো ফুট ভালভটা আছে কি সাকশন পাইপে, আর এটা হলো আমাদের ডিসচার্জ পাইপ বা যেটা আউটলেট বলতেছি। ঘটনাটা কি ঘটে তো দেখো, এটা যখন উপরে ছিল, দেখো এটা যখন উপরে ছিল, যখন পিস্টনটা তার সর্বনিম্ন লোকেশনে আসছে, তখন পিস্টনের ভালভ খোলা ছিল, কিন্তু এই সাকশনের পাম্পটা কি, ভালভটা কি ছিল, বন্ধ ছিল। এখন কোনো কারণে তুমি যদি উপর দিকে নাও, ধীরে ধীরে তুমি যদি পিস্টনটাকে উপর দিকে টেনে তুলতে থাকো, যখনই তুলবা দেখবা পিস্টনের ভালভটা বন্ধ হয়ে যাবে, কিন্তু সাকশনের ভালভটা খুলে যাবে। বিষয়টা হলো কি, এই চেম্বারের মধ্যে এটা ফরওয়ার্ড স্ট্রোকের মাধ্যমে পিস্টনটা উপর দিকে উঠতেছে। পিস্টনটা উপর দিকে উঠলে কি হয়ে যাবে, পিস্টনের নিচে ভলিউমটা বেড়ে যাচ্ছে, ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে, সেই ভ্যাকুয়ামে পানিটা আসার চেষ্টা করবে নিচ থেকে। পানিটা কি করবে, চেক ভালভকে খুলে নিচ থেকে পানিটা ড্র হয়ে যাবে চেম্বারে। দেখো উপরে তুলতেছো, পানিটা কিন্তু চেম্বারে ড্র হচ্ছে, কারণ চেম্বারের ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে। দেখো পানি, ব্লু কালারের পানি কিন্তু উপর দিকে উঠতেছে।
তোমার স্ট্রোক শেষ, এর চেয়ে বেশি তুমি আর তুলতে পারবে না। এরপর কি রিটার্ন স্ট্রোক। রিটার্ন স্ট্রোক যখন করবে তখন উপরের ভালভটা বন্ধ খুলে যাবে আর নিচের ভালভটা বন্ধ হয়ে যায়। কেন? উপরের ওয়াটারটা এদিকে নিচ দিকে আসার চেষ্টা করতেছে, কিন্তু তো গেট বন্ধ, তখন তাকে বাধ্য হয়ে ওয়াটারটাকে কি করতে হয়, উপর দিকে উঠে যাইতে হয়, তাই না? কারণ এই পিস্টনটাকে চাপ দিয়ে তোমার নিচ দিকে আসছে, তখন ওয়াটারটা যায়। এই বারবার তুমি এই রিসিপ্রোকেটিং অপারেশনের মাধ্যমে ওয়াটারটাকে কি করতেছো, টেনে টেনে তুলতেছো। এক সময় তুমি ডিসচার্জটা পাবা। রিটার্ন স্ট্রোকে ডিসচার্জ হয়, ফরওয়ার্ড স্ট্রোকে ওয়াটার সাকশন হয়। তো বিষয়টা হলো তোমরা খেয়াল করবা, অনেকদিন একটা যদি এই এরকম হ্যান্ড পাম্প অকেজো রাখা হয় বা কাজ না করা হয়, দেখা হয় যে পাম্পিং এর আগে এর মধ্যে পানি দিতে হয়, তাই না? কিছুটা পানি দিতে হয়। তোমরা কেউ করছো এই কাজটা? টিউবওয়েলে পানি দেওয়া হয়, পানি দিয়ে তারপর টিউবওয়েল চালানো হয়। জি স্যার, এটা করা করা হয়েছে। হয়েছে। এটাকে পরে বলা আবার হয়, পানি আসে। হ্যাঁ। কেন পানি আসে? ইনিশিয়াল স্টেজে তোমার চেম্বারের মধ্যে কি ছিল? শুধু বাতাস ছিল না? কি জি ছিল? স্যার। শুধু বাতাস ছিল। তো বাতাসের পরিবর্তে তুমি প্রথমে তাকে পানি দিয়ে দিলা, প্রথমে চেম্বার ভরে পানি দিলা, তখন কি এই ভালভগুলো কি পানিটাকে নিয়ে কাজ করবে, পানিটাকে নিয়ে ওঠানামা করাবে। তখন ধীরে ধীরে নিচে থাকা যে পানিটা আছে, যে বাতাসটা আছে, বাতাসটা দূরীভূত হয়ে যাবে এবং নিচ থেকে পানিটা চলে আসবে। তো প্রথমে চেম্বারটাকে, কারণ তুমি ফাঁকা জায়গায় যদি এই ভালভগুলোকে খোলা বন্ধ করে, ফাঁকা জায়গায় কিছু করবে না, কারণ এখানে কি পিস্টনগুলো এতটা এয়ার টাইট থাকে না। আমার টিউবওয়েলের মধ্যে এতটা এয়ার টাইটনেস থাকে না যে শুধুমাত্র যখন আমি রিটার্ন স্ট্রোক, ফরওয়ার্ড স্ট্রোকে উপরের পিস্টনটাকে টেনে তুলবো, তখন শুধু সে বাতাসটাকে টেনে নিয়ে যাবে, এতটা এয়ার টাইটনেস থাকে না, তখন বাতাসটা বের হয়ে যায়। তখন একটা ফাঁকা ফাঁকা বাতাসের শব্দ হয় না টিউবওয়েলে পানি না থাকলে? জি স্যার। শব্দ, সেটা মানে তুমি বাতাসটা টেনে বের করার চেষ্টা করতে, কিন্তু সব বাতাসটাকে তো টেনে বের করতে পারে না। সব বাতাস টেনে বের করতে পারলে নিচ দিক থেকে পানি আসতো। তো এই জন্য যেহেতু সব বাতাস টেনে বের করতে পারে না, এই জন্য আমরা টিউবওয়েলে কিছুটা পানি দিয়ে চেম্বারটা ভরায় ফেলি, মানে এখন আর কোনো বাতাস নাই। এরপর তুমি তোমার এই পিস্টনটাকে, ভালযুক্ত পিস্টনটাকে ব্যাক অ্যান্ড ফোর্থ মুভ করবা, তখন আর বাতাসের তো এই ক্ষতিকারক কোনো আর ইফেক্ট থাকতেছে না, তখন সে পানিটাকেই টেনে উপরে তুলে নিয়ে আসবে। তো এটাই হলো আমাদের রিসিপ্রোকেটিং পাম্প। এখানে একটা ভালভ থাকে, চেক ভালভ থাকে, আর এখানে অনেক সময় লোকাল ভাষায় বলে বাকেট, তাই না? বলে বাকেট পড়ে গেছে, নাম শুনছো এরকম কথা, টার্মিনোলজি বলে, কিন্তু এটাকে বলে বাকেটের মতো একটা অংশ, আর এটাকে তাহলে চেক ভালভ। তো আজকে তো সময় শেষ, আমরা এই রিসিপ্রোকেটিং পাম্প পর্যন্তই পড়ে থাকি। ইনশাআল্লাহ এরপরে আমাদের রোটারি পাম্প এবং সেন্ট্রিফিউগাল পাম্প আমরা শুরু করব। এই রোটারি সেন্ট্রিফিউগাল পাম্পগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট, তারপর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। তাহলে ঠিক আছে, ভালো থাকো, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাস মানে কি আজকেই তো? একটা ক্লাস 11:20 থেকে আছে। জি স্যার, জি স্যার। ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম।